The United States and its partners have launched Operation Epic Fury. We have hit hundreds of targets. Iran's formerly supreme leader, Ayatollah Khamenei, is dead. তারা তো প্যালেস্টাইনের হামাসকে নির্মূল করতে পারে নাই। ফরগেট অ্যাবাউট তারা ইরানের মতো এত বড় রাষ্ট্রকে, ইরানে যদি কোনো আমেরিকান বা ইসরায়েলি সোলজার নামে, ও আর কোনোদিন ফেরত আসবে না ওই ইরানের পাহাড়ে। আর ইরানের পাহাড়ে বা তার মাটির নিচে যে পরিমাণ বাংকার বা যা কিছু তারা অলরেডি তৈরি করে ফেলছে, সেটা হামাসের থেকে অন্তত 30-40 গুণ বেশি শক্তিশালী। ইরানের সাধারণ মানুষ একটা ট্রান্সফার অফ পাওয়ার চায়। আমরা আসলে আইআরজিসি থেকে মুক্ত হইতে চাই। ইরানকে স্টেবল করা এবং ব্রিক্সের সাথে অ্যালাইন করা, টার্কি সৌদি আরবের সাথে অ্যালাইন করা, দিস ইজ দ্য গ্রেটার রিজনাল প্ল্যান। জেনেট কুশনার বলতেছে, সো আমরা চাই যে মিডল ইস্টে কোনো সিকিউরিটি প্রবলেম না থাকুক, তখনই এটা প্রফিটেবল হবে ইনভেস্টমেন্ট। কিন্তু এখানে দেখেন ট্রাম্প পাবলিকলি বলতেছে যে তারা যোগাযোগ করতে চাইছে এবং আমরা যোগাযোগকে আমরা সমর্থন জানাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসরায়েল আমেরিকার হামলাটা, ইরানের সাথে যুদ্ধ কোন দিকে যাবে সেটার জন্য এত সুন্দর কোরআনের একটা আয়াত এবং কোরআনের আয়াতটা এবং আয়াতটা কিভাবে বাস্তবায়ন হচ্ছে এবং যুদ্ধটা কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আলী ইমরানের 54 নম্বর আয়াত। সিমিলার আয়াত কোরআনে আবার আসছে সূরা আনফালে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা এই আয়াতটা বারবার বলতেন। এবং এই আয়াতের প্রথম কনটেক্সটটা কিন্তু আসছে কিন্তু ঈসা আলাইহিস সালামের কনটেক্সটে। ইসলামের শত্রুরা ভাবছে, তাওহীদের শত্রুরা ভাবছে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে, কিন্তু আসলে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন হত্যা করতে গেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে যান, তারা আবার ভাবছে এখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে, কিন্তু তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারে নাই। আমরা যখন ইরান এবং ইসরায়েলের ক্ষেত্রে দেখব, আপনি দেখবেন যে এই যুদ্ধটা যেই দিকেই যাক, এইটা আসলে ইসরায়েলের ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং আমেরিকান এম্পায়ারের পতনের দিকে নিয়ে যাবে। এটা যুদ্ধটা যেই দিকেই যাক। এবং এখন আমি আপনাকে বলি যে যুদ্ধের মেইন 2টা অ্যাজাম্পশন আছে এবং 2টা অ্যাজাম্পশনে আমি আপনাকে এক্সপ্লেইন করবো এবং আপনাকে এক্সপ্লেইন করব যে যুদ্ধটা যেই দিকেই যাক, ইভেনচুয়ালি ইরান রিকভার করবে, কিন্তু ইসরায়েল রিকভার করবে না এবং আমেরিকা রিকভার করবে না। আমি আপনাকে বুঝাই কিভাবে। প্রথমত হচ্ছে যে আল্লাহ কোরআনের আয়াতে কি বলতেছেন, যে তারা স্ট্র্যাটেজি নেয়, তারা কৌশল করে, পরিকল্পনা করে। আল্লাহও পরিকল্পনা করে, আল্লাহও প্ল্যান করে, আল্লাহরও স্ট্র্যাটেজি আছে এবং অবশ্যই আল্লাহর স্ট্র্যাটেজি যে কারো স্ট্র্যাটেজির থেকে বেটার। আল্লাহর স্ট্র্যাটেজি অবশ্যই বেস্ট স্ট্র্যাটেজি এবং কোরআনের 2বার এই জিনিসটা আসে। সূরা আনফালে ওই বিষয়টা আসছে। ইরানের যুদ্ধ একটা হইতে পারে দীর্ঘমেয়াদী যুদ্ধ, একটা হইতে পারে এটা একটা কন্ট্রোলড শর্ট টার্ম কনফ্লিক্ট। আমার ধারণা এটা কন্ট্রোল শর্ট টার্ম কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা এখন আমার কাছে বেশি মনে হচ্ছে, বাট লেটস সে 2টাই হইতে পারে। এখন আমরা অ্যানালাইসিসে যাব, যে ধরলাম আমি প্রথমে আমি আলোচনা করি যে দীর্ঘমেয়াদী যুদ্ধ হইলে আসলে কি হবে। দীর্ঘমেয়াদী যুদ্ধের পক্ষে শক্ত যারা, মানে যাদের, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি খালি ফক্স নিউজ আর বিবিসি নিউজ থেকে চলে আসা ওদের মিডিয়াগুলো, আমেরিকা এবং ইউরোপের দ্বারা প্রভাবিত মিডিয়াগুলোর দিকে থেকে খালি ইনফরমেশন নেন, তাহলে সবসময় আপনার কাছে মনে হবে আমেরিকা এবং ইসরায়েল পৃথিবীর সবকিছুতে জিতবে, তারা সারা জীবন জিতবে। তারা, কিন্তু আপনি যদি এখন সবগুলো মিডিয়াকে নিয়ে আসবেন, সব দিকের মিডিয়াকে নিয়ে আসবেন এবং অ্যানালিস্টদেরকে নিয়ে আসবেন, আমি দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে আমি যার অ্যানালিস্টকে আমি বলবো, যার অ্যানালিসিসকে আমি মনে করি ডিপেন্ড করার মতো, সেটা হচ্ছে গিয়ে মেজর প্রবীণ সানভি, রিটায়ার্ড। উনি একটা দীর্ঘ সময় ধরে পলিটিক্যাল অ্যানালিসিস করতেছেন। উনি ইন্ডিয়ান অরিজিনালি, ওনার ফোর্স ম্যাগাজিনে আপনারা ওনার ভিডিও দেখাতে পারেন এবং উনি অনেক ইনডেপথ, এত ভালো অ্যানালাইসিস করে। শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়া পাকিস্তানেরও বহু মানুষ, শ্রীলঙ্কার বহু মানুষ, পুরো এশিয়াতে হি ইজ আ ভেরি, কি বলবো, নির্ভরযোগ্য একজন বিশ্লেষক জিওপলিটিক্যাল অ্যানালিস্টদের মধ্যে। ওনার অ্যানালাইসিসটা যদি আপনি দেখেন, খেয়াল করবেন উনি কি বলতেছে, এবং উনি বেশ রেগুলারলি যুদ্ধটা নিয়ে কথা বলবে সামনে বলছেন। উনি বলতেছেন গত বছরের জুনে এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে এবং গত বছরের জুনে যখন প্রথমবার নেগোসিয়েশনের সময়, তখন অলরেডি 5বার নেগোসিয়েশন চলতেছে, 5ম দফা নেগোসিয়েশন চলতেছে, সেইখানে ইসরায়েল যখন হামলা করলো 2025 সালের জুনে, তারপরে যখন ইসরায়েল হামলা চালানো শুরু করলো, ইরানের হামলা ইসরায়েলের উপরে ইসরায়েল নিতে পারতেছিল না, একেবারেই নিতে পারতেছিল না। অর্থাৎ ইসরায়েল প্রথমে শুরু করছে অ্যাটাক 2025 জুনে, কিন্তু ইরান যখন হামলা করা শুরু করছে, ইরানের হামলা সে নিতে পারতেছিল না। তখন সে কি করছে, তখন সে আমেরিকাকে বলছে, আব্বু আমাকে অনেক মারতেছে, তুমি একটা ব্যবস্থা নাও। তখন আমেরিকা তার এই B2 বম্বার নিয়ে আসছে। B2 বম্বার দিয়ে কি ইরান ধ্বংস হয়ে গেছে? না, ইরান ধ্বংস হয় নাই, সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা নিয়ে ইরান তারপরে লোক দেখানো আমেরিকান বেজ একটা অ্যাটাক করছে। অর্থাৎ টোটাল আমেরিকার
অ্যাটাকটা ছিল ইসরায়েলকে রক্ষা করার জন্য, এবং আমেরিকা কখনোই ফুল স্কেল যুদ্ধে যেতে চায় নাই B2 বম্বার দিয়ে। ইরানও সেটা জানতো, এবং ইরানও ফুল স্কেল যুদ্ধে যেতে চায় নাই। কিন্তু এইটা প্রমাণিত হয়েছে ওই যুদ্ধে যে আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েল ইরানের বিরুদ্ধে কখনোই টিকবে না। এবং ওই যুদ্ধের পরে এটাও ক্লিয়ার ছিল যে আমেরিকা ইসরায়েলকে আর আনকন্ডিশনাল সাপোর্ট করতেছে না, উনি বলছেন। এবার ফাস্ট ফরওয়ার্ড, তারপরে যা কিছু হয়েছে, গাজা গণহত্যা থেকে যা কিছু হয়েছে, ইসরায়েল প্রপার্টি আমেরিকাতে কমছে। ওকে, আমাদের প্রথম স্পন্সর স্কাই বাই বিডি, যাদের মাধ্যমে আপনি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট আনতে পারছেন। অলরেডি 2 লক্ষর বেশি উদ্যোক্তা তাদের সাথে ব্যবসা করে উপকৃত হচ্ছে। তাদের ওয়েবসাইটে আরো ডিটেইলস আছে। এইবার যদি আমরা দেখি, আবারও ইসরায়েল প্রথম অ্যাটাক করলো, কিন্তু ইরান যে প্রম্পট রিটেলিয়েশনটা করলো সেটার খবর বেশিরভাগ মানুষের কাছে নাই। এবং আবারও কাতার এবং ইউএই এবং অন্যান্য দেশগুলা প্রায় সমস্ত ইরানি অ্যাটাকগুলাকে তারা কি করতে পারছে, তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিহত করতে পারছে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু ইসরায়েল কিন্তু পারে নাই। ইসরায়েলের ধারণা বা ইসরায়েল যেভাবে সাজানো হয়েছে নাটকটা আমেরিকার গল্পে, যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম পুরো মিডল ইস্টের সবচেয়ে স্ট্রং। তাহলে প্রশ্ন হইল, তাহলে ইউএই, দুবাই এবং কাতার কিভাবে ইন্টারসেপশন করতে পারতেছে কিন্তু ইসরায়েল পারতেছে না? এবং ইসরায়েল এবারও পারে না। ইসরায়েলকে প্রচুর পরিমাণে আক্রমণ করা হচ্ছে, গত রাতেও প্রচুর পরিমাণে আক্রমণ করা হয়েছে। এবং ইসরায়েল ইরান যেই হাই টেক মিসাইলগুলা দিয়ে অ্যাটাক করতেছে, সেগুলো আয়রন ডোম কিছুই করতে পারতেছে না। এবং গত বছরের মতো আবার একই সিচুয়েশন হবে, যে সিচুয়েশনে ইরানের মিসাইল দিয়ে ইসরায়েল ঝাঁঝরা হয়ে যাবে। এখন আয়াতুল্লাহ খোমেনিকে যে হত্যা করা হয়েছে, তাতে আসলে কিছুই প্রমাণিত হয় না। কারণটা হইল, আপনি ইরানকে কখনোই পরাজিত করবেন না, পরাজিত করতে পারবেন না তার টপ লিডারশিপে টার্গেট কিলিং করে। এবং টার্গেট কিলিং করে আপনি রেজিমও চেঞ্জ করতে পারবেন না। এখানে প্রবীণ আরো ইম্পর্টেন্ট একটা কথা বলছে, সেটা হচ্ছে ইরান গত 10 বছর ধরে যুদ্ধের জন্য প্রিপেয়ার্ড, এবং এই যুদ্ধতে চায়না এবং রাশিয়া সরাসরি ট্রুপস পাঠাবে না সম্ভবত, কিন্তু তারা অবশ্যই ইন্টেলিজেন্স সাপোর্ট দিবে। এবং 2023 সালের রিউটারের রিপোর্টে আমরা যেটা দেখতে পাই, সেটা হইল চাইনিজ টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে, তারা এক্স্যাক্টলি জানে যে আমেরিকান সেনারা আমেরিকান বেসগুলোতে কোথায় নড়াচড়া করতেছে। ইসরায়েলের ভিতরেও চাইনিজ ইন্টেলিজেন্সের যে ইনফরমেশনগুলো তারা লোকেট করতে পারে ট্র্যাকার দিয়ে। তো সেই ট্র্যাকিংটা তারা অবশ্যই ইরানকে সাপোর্ট দিচ্ছে। এবং ইরান কোথায় অ্যাটাক করতেছে? ইরান অ্যাটাক করতেছে হচ্ছে গিয়ে ইসরায়েলের এয়ার বেসগুলোতে। অর্থাৎ ইসরায়েল যেমন নৃশংস, বা আমেরিকা যেরকম নৃশংস, এবং তারা স্কুলে অ্যাটাক করতেছে। কোন দেশের স্কুলে অ্যাটাক করে আপনি প্রমাণ করতে পারবেন আপনি অনেক নৃশংস, কিন্তু আপনি কিন্তু প্রমাণ করতে পারবেন না যে আপনি আসলে যুদ্ধে জিততেছেন। দেখেন, ইসরায়েল এবং আমেরিকা হামাসকেই ধ্বংস করতে পারে নাই। এখনো হামাস আছে। 77 বছর ধরে সে প্যালেস্টাইন দখল করতে পারে নাই। সে সিরিয়াকে তার হাতে রাখতে পারে নাই। সে ইরাককে তার হাতে রাখতে পারে নাই। সে আফগানিস্তানকে তার হাতে রাখতে পারে নাই। সেইখানে সেই ইরানের মতো একটা শক্তিশালী মিলিটারিকে সে কতগুলো টার্গেট কিলিং করে সে কি করবে? সে তার রেজিম চেঞ্জ করে ফেলবে না? সে কি এই দীর্ঘমেয়াদী পারে? যদি সে আসলেই ওইখানে সে তার সোলজার ল্যান্ড করায়, সে টিকবে? কখনোই সে টিকবে না। ইরানে যদি কোনো আমেরিকান বা ইসরায়েলি সোলজার নামে, ও আর কোনোদিন ফেরত আসবে না ওই ইরানের পাহাড়ে। আর ইরানের পাহাড়ে বা তার মাটির নিচে যে পরিমাণ বাংকার বা যা কিছু তারা অলরেডি তৈরি করে ফেলছে, সেটা হামাসের থেকে অন্তত 30-40 গুণ বেশি শক্তিশালী। আজকের ভিডিও পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথী। 1500 থেকে 1600 সাল, 1700 সালে ওই সময় অটোমান এম্পায়ারের সাথে এই পার্সিয়ানদের প্রায় 100-র বেশি বছর যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধেও ইরানের সাথে সরাসরিভাবে কম্প্রিহেন্সিভ ভিক্টরি যেটা বলে, সেটা অটোমান এম্পায়ার। সেই সময় সে অটোমান এম্পায়ার পিকে ছিল, তারাও সেই যুদ্ধে পুরোপুরিভাবে জিতে নাই। অর্থাৎ যেটা প্রবীণ যেটা বলছে, সেটা হচ্ছে গিয়ে এই যুদ্ধের জন্য ইরান অসম্ভব প্রিপেয়ার্ড। ইরানকে কৌশলগত সাপোর্ট দিবে, এবং সেই সাপোর্টে যেটা হবে সেটা হচ্ছে সবার প্রথমে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইসরায়েল ধ্বংসের মুখে পড়ে। ধ্বংস মানে কি? ধ্বংস মানে হচ্ছে ইসরায়েল এমন একটা জায়গায় চলে যাবে যেখানে ইসরায়েলের রেজিম চেঞ্জ হবে, যেখানে ইসরায়েলের মিলিটারি অনেক বেশি দুর্বল হয়ে যাবে, প্যালেস্টাইনের 2 স্টেটের সলিউশনে অনেক কাছে চলে যাবে, টার্কি এবং সিরিয়ার কম্বাইন মিলিটারি এফোর্টের কাছে তখন ইসরায়েলি আর পাওয়ারফুল থাকবে না। তখন ইসরায়েল পুরা গ্রেটার মিডল ইস্টের যে প্ল্যান, টার্কি এবং সৌদি আরবের যে প্ল্যান, সেটাতে তাদের ইন্টিগ্রেটেড হতে তারা বাধ্য হবে। ইসরায়েল থাকবে অ্যাজ আ স্টেট, বাট ইসরায়েল আর তার এই অত্যাচার, অবিচার এবং আগ্রাসন প্যালেস্টাইনের বিরুদ্ধে সে আর চালাইতে পারবে না, যদি এই যুদ্ধটা লম্বা সময় কন্টিনিউ করে। যেখানে 12 দিনের আক্রমণ ইরানের সে সহ্য করতে পারে নাই, এই যুদ্ধ যদি 6 মাসও আগায়, ইসরায়েল থাকবে না, আমেরিকা থাকবে। কিন্তু আমেরিকার প্রবলেম হচ্ছে আরেকটা, কেন আমেরিকা বিপদে পড়বে? ইরানের বহু মানুষ মারা যাবে, ড্রোন অ্যাটাকে মারা যাবে, আপনার সাইবার অ্যাটাকে মারা যাবে, টার্গেট কিলিং হবে, প্রচুর মানুষ মারা যাবে। কিন্তু আমেরিকা যে ধারণাটা করতেছে, কিছু লিডারশিপকে হত্যা করলে ইরানের মানুষ আস্তে আস্তে জোর করে সংসদ দখল করবে, ইরানের মানুষ সেটা
করতেছে না। আপনি যদি খেয়াল করেন আয়াতুল্লাহ আলী খোমেনির মৃত্যুর পরে ইরান আরো সংঘবদ্ধ হচ্ছে এবং ইরান এটা জানে যে তারা এই খোমেনি সরকারকে তারা পছন্দ করে না, তাদের পলিসি তারা পছন্দ করে না, কিন্তু তারা এর থেকে আরো অনেক বেশি অপছন্দ করে পেহেলভির মতো গ্রুপকে অথবা আমেরিকার কোনো পাপেটকে বা ইসরায়েলের কোনো পাপেটকে। তারা তাদের সরকারকে পছন্দ করে, এটা এক জিনিস, কিন্তু তারা আমেরিকার পাপেটকে যে তারা আরো বেশি অপছন্দ করে এটা ক্লিয়ার। এবং যত বেশি যুদ্ধ আগাবে তত বেশি ইরান সংঘবদ্ধ হবে, ইরানের ইউনিটি বাড়বে। এবং আয়াতুল্লাহ খোমেনির পরে তার ছেলে আসতেছে অথবা খোমেনির সাথে যারা ক্লোজলি কানেক্টেড ছিল সেই লবিস্টরা আসতেছে। তো এই হচ্ছে গিয়ে বেসিক্যালি দীর্ঘমেয়াদী যদি হয় তাহলে আমেরিকার সবচেয়ে বড় যে বিপদে পড়বে সেটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিবে কমপ্লিটলি। এবং ইরান অলরেডি সৌদি আরবের যে অয়েল ট্যাঙ্কার সেই ট্যাঙ্কারে তারা আক্রমণ করছে। কেন আক্রমণটা করছে, সে কি বুঝাতে চাচ্ছে, সেটা হইলো ইরান বুঝাতে চাচ্ছে তুমি আমাকে যতই আক্রমণ করো, স্ট্রেইট অফ হরমুজ যদি আমি বন্ধ করে দেই আর আমি যদি সৌদি আরবের অয়েল ট্যাঙ্কারে আমি যদি আক্রমণ করি তাহলে সারা পৃথিবীতে তেলের দাম যে পরিমাণ বাড়বে তাতে সারা পৃথিবীর ইকোনমি ওলটপালট হয়ে যাবে। এবং তখন তুমি যাই করো, তুমি স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করা আর তুমি সৌদি আরবে যদি আমি অয়েল ট্যাঙ্কারে আমি যদি আক্রমণ করি, এটার যে কনসিকুয়েন্স, এই কনসিকুয়েন্স যদি 3 মাস আগায় পুরা পৃথিবীর একেবারে আপনার ওয়াল স্ট্রিটে লাল বাতি জ্বলে যাবে। এবং কোনো কিছু বোকা আছে যারা বলে যে ও না আমেরিকা তো ভেনেজুয়েলার থেকে তেল পাবে। ভাই আপনি একটু ভেনেজুয়েলার তেল আর ইরানের তেল একটু আর সৌদি আরবের তেলের মধ্যে একটু পার্থক্যটা বোঝেন। ভেনেজুয়েলার যে অয়েল আছে সেই অয়েল টোটাল অয়েলের যে প্রসিডিউরাল যে কস্ট, অয়েল রিফাইনারিতে যে কস্ট, সেই কস্ট এত বেশি যে সেটা পোষায় না। যদি পোষাইতো তাহলে আমেরিকা কোনোদিন তেলের জন্য মিডল ইস্টে আসতো না। মিডল ইস্টের যে তেল আর ভেনেজুয়েলার যে তেল সেটা কখনো সেম না, কাছাকাছিও না। এটার যে রিফাইনিং এর যে কস্ট সেটা পুরা তেলের দাম এমনি অনেক বাড়ায় দেয়। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে যেই সংকটটা তৈরি করতে পারবে সেই সংকট চাইলেই ভেনেজুয়েলার অয়েল দিয়ে পৃথিবী সামলাতে পারবে না, কখনোই পারবে না। তাইলে চায়না এত বছর ধরে ইরানের এত তেল নিত না। যখনই তেল সে আটকায়, তেলের এই প্রবাহ, স্বাভাবিক প্রবাহ বিশাল পরিমাণ, পৃথিবীর 30% তেল এদিক দিয়ে যাচ্ছে, আপনি বোঝেন সেটাকে যদি সে আটকায় দেয় তাতে তেলের এবং তার সাথে সারা বাজারের এবং স্টক মার্কেটের যে এফেক্টটা পড়বে সেটা কি আমেরিকা নিতে পারবে? সেটা কি রাশিয়া এবং চায়না নিতে পারবে? কোনোদিন নিতে পারবে না। তারা তখন বাধ্য হয়ে এটা একটা রিজিওনাল ওয়ার তৈরি করবে। এই রিজিওনাল ওয়ারে সবাই চলে যাবে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। আমেরিকার সাথে কে থাকবে? ইউরোপ, যার ইকোনমি অলরেডি খারাপ অবস্থা। আর মেবি অস্ট্রেলিয়া তাকে কিছু সাপোর্ট দিবে, বাট কতটুকু সাপোর্ট তারা দিবে? কতটুকু সাপোর্ট তারা দিবে? স্পেশালি যখন এটা এই রিজিওনাল ওয়ারে যখন চায়না এবং রাশিয়া অ্যাক্টিভলি ইনভলভ হতে বাধ্য হবে, কারণ ইকোনমি তো চলতে হবে, আর অন্য কিছু না চলুক। ইরানের এই যে ট্রাম্প কার্ড আছে, এই ট্রাম্প কার্ড ট্রাম্পের কাছেও নাই। ট্রাম্প ওই ড্রোন অ্যাটাক করবে, শিপ থেকে এরিয়াল অ্যাটাক করবে, কিন্তু সে কি মাটিতে ট্রুপস পাঠাবে? পাঠাবে না। মাটিতে ট্রুপস পাঠালে যে পরিমাণ ট্রুপস মারা যাবে সেটার ক্ষয়ক্ষতি কি সে নিতে পারবে? হ্যাঁ, এইটা ঠিক, দীর্ঘমেয়াদী যুদ্ধে ইরানের প্রচুর ক্ষতি হবে। আমি ধরে নিলাম যে ইরান একদম সিরিয়ার মতো একটা গভর্নমেন্টও হয়ে যেতে পারে যদি এটা 10-15 বছর চলে, কিন্তু ইরান কি কখনো সারেন্ডার করবে? প্রশ্নই আসে না। কিন্তু এই যে ইরান সিরিয়া হওয়ার যে প্রসেস, এই প্রসেসে ইসরায়েল শেষ হয়ে যাবে এবং ইরানের যে হিস্ট্রি, ইরান আবার ব্যাক করতে পারবে। ইরানে আবার কাতার, টার্কি, সৌদি আরব সবাই ইনভেস্ট করবে, ইরানকে আবার উঠায় নিয়ে আসবে। কারণ ইরানকে উঠায় আনার স্বার্থ চায়না, রাশিয়ারও আছে, সবার আছে। ইরানকে তারা উঠায় নিয়ে আসবে তাদের স্বার্থে। কিন্তু এই এই লম্বা যুদ্ধ চালানোর জন্য আমেরিকার ইকোনমিতে যে এফেক্ট করবে, এটা কি আমেরিকা নিতে পারবে? পারবে না, কখনোই পারবে না। তার মানে হইলো এই যুদ্ধটা যদি দীর্ঘমেয়াদী হয়, যে দীর্ঘমেয়াদী করার সম্পূর্ণ সক্ষমতা ইরানের আছে, এটা এটা একটা রিজিওনাল ওয়ার হবে যেখানে ইরানের থেকে আগে ধ্বংস হবে ইসরায়েল বা আগে ক্ষয়ক্ষতি হবে ইসরায়েল, রাষ্ট্র হিসেবে থাকবে কিন্তু তার আর্মি একদম ধ্বংসের পর্যায়ে চলে যাবে এবং আমেরিকার যে ইকোনমিক কনসিকুয়েন্স সেটা আমেরিকা নিতে পারবে না, প্রশ্নই আসে না। অলরেডি আমেরিকার বেশিরভাগ অ্যানালিস্ট এই যুদ্ধটাতে আমেরিকা যেটা ভুল করছে এটা অলরেডি বলছে। অনেকে এটাকে বলছে এটা আমেরিকার জন্য এটা একটা সুইসাইড, এবং এটা একটা সুইসাইড, কারণ আমেরিকার কলাপসটা তো ইকোনমিক কলাপস দিয়ে শুরু হবে, পরে এটা মিলিটারিতে যাবে। আপনি একটা সিম্পল জিনিস খেয়াল করেন, আমেরিকান যে বেসগুলা, এতগুলো মিডল ইস্টে আমেরিকার বেস, তারা কতগুলো ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে পারছে যখন ইরান তাদেরকে মিসাইল মারছে? করে নাই, তারা উল্টা দূরে চলে গেছে। এবং এখানে একটা ভুল ধারণা আছে মানুষের, সেটা হচ্ছে গিয়ে যে ইরান যে মিডল ইস্টের দেশগুলোকে যে সে অ্যাটাক করছে, এটার জন্য মিডল ইস্টের সব দেশ ইরানকে অ্যাটাক করবে, এটা সত্য না। আপনি যে মনে করতেছেন যে কাতার আর বাহরাইন অথবা জর্ডান এরা ইরানকে অ্যাটাক করবে, না, এরা ইরানকে অ্যাটাক করবে না। এখানে ইরানের অনেক স্ট্রং হোল্ড আছে, ইরান এইখানের অ্যাটাকগুলা জানাই করতেছে। এখানে ইউএই আগে থেকেই জানে যে এখানে ইরানের অ্যাটাক আসবে। এখানে কিছু হচ্ছে যেটা সামনে থেকে দেখা যায়, আর কিছু হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না। সো সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান সবাই একত্র হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে না। একটা হচ্ছে গিয়ে যে বাইরে থেকে কিছু কথা বলতে হয়, তারা বলতেছে, কিন্তু দিনের শেষে
ইরানে অ্যাটাকের বিরুদ্ধে সৌদি আরব, টার্কি, কাতার অ্যাক্টিভলি খুব স্ট্রং রোল প্লে করছে এবং গত 6 মাস ধরে ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে যে সৌদি আরব এবং টার্কি এবং কাতার এই ব্লকটা বারবার তাকে বলতেছে যেন ইরানে কোনো আক্রমণ না করা হয়। যদি আমাদের বিভিন্ন মিডিয়া স্টুপিডের মতো বলতেছে যে সৌদি সরকার নাকি চায় ইরান সরকারের ধ্বংস হোক, না, এটা চায় না। এটা তারা একসময় চাইতো 2018-19 সালে, তখন তাদের ইয়েমেন কেন্দ্রিক যুদ্ধ চলতেছে, সেই সময় পার হয়ে গেছে। এখন সৌদি আরব ইরানের সাথে ইকোনমিক স্টেবিলিটি চায় এবং সৌদি আরব এখন ইসরায়েলের বিরুদ্ধে যতটা স্ট্রং ওয়ার্ড ইউজ করে ইরানের ক্ষেত্রে করে না, এবং তারা অনেক ক্ষেত্রে ইরানের সাথে স্ট্র্যাটেজিক্যালি অ্যালাইন্ড, টার্কির সাথে স্ট্র্যাটেজিক্যালি অ্যালাইন্ড। সেখানে একটা ইসলামিক নেটো বা ব্লক তৈরি হয়ে গেছে অলরেডি, যেখানে সৌদি আরব, টার্কি এবং কাতার এবং এর সাথে আবার চায়নার সাপোর্ট, ব্রিক্স ব্লক সব একসাথে কানেক্টেড। সো দীর্ঘমেয়াদী যুদ্ধের এই বাস্তবতাটা আমরা দেখলাম। এইবার আমরা আসি যে যদি এটা একটা কন্ট্রোলড শর্ট টার্ম কনফ্লিক্ট হয়, মানে হইল এটা একটা পরিকল্পিত, এটা একটা কন্ট্রোলেবল, এটা হচ্ছে কন্ট্রোলের বাইরে এটা যাবে না, এবং এটা একটা কনফ্লিক্ট, এটা একটা ফুল ফ্লেজ যুদ্ধে যাবে না, যেটা গত বছরের জুনে হয়েছিল 12 দিনের। সেই ক্ষেত্রে পুরো প্রপোজিশনটা কি দাঁড়ায়? এবং আমি মনে করি এইটার চান্স বেশি, যদিও এইটারও সম্ভাবনা আছে। আমি বলবো যে প্রথমটা দীর্ঘমেয়াদী যুদ্ধের সম্ভাবনা যদি হয় 30-40%, এই শর্ট টার্ম কনফ্লিক্ট হওয়ার কারণ হচ্ছে ধরেন আপনার 60-70%। এবার আমি বুঝাই এটা কেন এরকম, শর্ট টার্ম কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনাটা কিরকম। ইরানের এটা পরিকল্পিত হওয়ার, কন্ট্রোল কনফ্লিক্ট শর্ট টার্ম হওয়ার কেন সম্ভাবনা, এইটা বোঝার জন্য আপনাকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আইআরজিসি এবং ইরানের মিলিটারির মধ্যে পার্থক্য। যে কোনো দেশের মতো ইরানের একটা মিলিটারি আছে, আরেকটা আছে হচ্ছে গিয়া ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্প। এটা হচ্ছে গিয়ে 1979-এর পরে আয়াতুল্লাহ খোমেনির এবং তার পূর্ববর্তী যারা ছিল তারা চিন্তা করলো এই যে ইডিওলজিক্যাল তাদের যেই কি বলবো স্ট্যান্স, এইটাকে, এই যে বিপ্লব, ইসলামী বিপ্লব তারা যেটাকে বলে, সেটাকে ধরে রাখার জন্য আমাদের একটা সেপারেট একটা মিলিটারি গ্রুপ লাগবে। এই গ্রুপটা, এরা মেইন যে মিলিটারি, তার কাজ হচ্ছে গিয়ে কান্ট্রিকে রক্ষা করা, বাট তার বাইরে আরেকটা আমাদের গ্রুপ লাগবে, সেটা হচ্ছে আইআরজিসি। এই আইআরজিসি হচ্ছে যে সরাসরি সে রিপোর্ট করে কাকে? আয়াতুল্লাহ খোমেনিকে। এবং ব্যাপারটা এটা এরকম, আমি যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, ধরেন আপনার বিএনপি, আমাদের বাংলাদেশের একটা মিলিটারি আছে, হ্যাঁ, এটা ডিফেন্স আছে, সে প্যারালালি আরেকটা মিলিটারি তৈরি করলো, যে হচ্ছে গিয়ে তার পলিটিক্যাল এবং মিলিটারি, তার যে ইনফ্লুয়েন্স পুরো রিজনে, সেটাকে রাখার জন্য সে আরেকটা প্যারালাল মিলিটারি সে তৈরি করছে, যেটা দেশে বিভিন্ন কাজ করবে। সেইটা মেইন মিলিটারি থেকে আলাদা, এবং আলাদা হবে, সে বিএনপিকে সে টিকায় রাখবে। তার কাজ হচ্ছে বিএনপিকে টিকায় রাখা, যে কোনো মূল্যে যেন বিএনপি থাকে, এবং সে সারা পুরা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সে ইনফ্লুয়েন্স তৈরি করবে। জাস্ট বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিলাম। ইরানের এই যে আয়াতুল্লাহ খোমেনির দল, তারা এই আইআরজিসি কে তৈরি করছে, ভালো কথা তৈরি করছে। এই আইআরজিসি কে দিয়ে তারা এক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করছে, যেখানে ইরান আছে, ইরানের হুতিরা আছে, এবং আপনার হিজবুল্লাহ আছে। এরা কি করছে? সমানে প্রক্সি ওয়ার চালাইছে। ইরানের যখন যারে যেমনে ইচ্ছে সে প্রক্সি ওয়ার চালাইছে, দেশের ভিতরে, দেশের বাইরে, সবখান, দেশের বাইরে মূলত বেশি, পুরা মিডল ইস্টে তারা ছড়াই গেছে। আচ্ছা, এই আইআরজিসি কে আমেরিকা হেট করে, ইসরায়েল হেট করে, মুখে বলে, কিন্তু অ্যাকচুয়ালি আইআরজিসির ভিতরে অনেক ইসরায়েলি ইনফ্লুয়েন্স আছে। কারণটা হইল, এই যে এত বছর ধরে তারা যে তাদের ইরান যে কাজগুলা করছে, যদি আমি হিজবুল্লাহর কাজগুলা বলি, গত 30 বছর ধরে হিজবুল্লাহর কাজের কারণে প্যালেস্টাইনের মানুষ অনেক বেশি মারা গেছে। হিজবুল্লাহ বলছে আমরা প্যালেস্টাইনের বাঁচাইতে চাই, কিন্তু ইন রিয়েলিটিতে হিজবুল্লাহ যে কাজগুলা করছে, ধরেন হিজবুল্লাহ একটা রকেট মারছে, এবং এমন জায়গায় রকেট মারছে যেটাতে ইসরায়েলের কোনো ক্ষতি হয় না, কিন্তু ওই জন্য ইসরায়েল 1000টা রকেট মারছে প্যালেস্টাইনিদের উপরে। তাহলে হিজবুল্লাহর কাজটা কি প্যালেস্টাইনের পক্ষে গেল না বিপক্ষে গেল? এবং ফাতাহ যে গ্রুপটা, যে স্ট্র্যাটেজিক্যালি প্যালেস্টাইনকে এস্টাবলিশ করতে চাইছে, তার বিরুদ্ধেও আইআরজিসি অ্যাক্টিভলি কাজ করছে। সো একটা সময় পর্যন্ত আইআরজিসি হামাসকে সাপোর্ট করছে, ফান্ড করছে। পরবর্তীতে একটা সময় এসে সেই সাপোর্টটা করছে কাতার, ফান্ডিং করছে কাতার। আচ্ছা, এই আইআরজিসি কে সৌদি আরব, টার্কি সহ পুরা মিডল ইস্টের ব্লকটা এদেরকে ধ্বংস করে দিতে চায়, এবং মুসলমানদের উচিত আইআরজিসি যেন না থাকে সেটা চাওয়া। কেন আমি আপনাকে বলি, আইআরজিসি হচ্ছে ওই দল, যেই দল ইরাকে, সিরিয়াতে এবং ইয়েমেনে 10 লক্ষের বেশি সুন্নি মুসলমানদেরকে হত্যা করছে।
জাস্ট শিয়া ডমিনেন্স বাড়ানোর জন্য। আইআরজিসি একটা কট্টরপন্থী দল, যারা বলে তারা প্যালেস্টাইনদেরকে রক্ষা করতে চায়, কিন্তু আসলে তারা শিয়া ডমিনেন্সকে রাখতে চায়, এবং শিয়া ডমিনেন্সকে রাখার জন্য তারা যে কোনো পরিমাণ সুন্নি মুসলমানদেরকে সে হত্যা করে। এবং এই মর্মে আয়াতুল্লাহ খোমেনির নিজেরও ফতোয়া আছে, যেই জায়গাটায় আয়াতুল্লাহ খোমেনির চরিত্রটা একটা বিতর্কিত চরিত্র। হ্যাঁ, আয়াতুল্লাহ খোমেনির অনেকগুলা স্ট্রং স্ট্যান্সও আছে, তার অনেকগুলো ভালো কথাও আছে, সেটা ঠিক আছে। এখন কেউ বলতে পারে না ভাই, ইরাক ইরানের যে যুদ্ধ হয়েছিল সেখানে তো আসলে ইরাক আগে অ্যাটাক করছিল, সেইখান থেকে অনেক, সো এখানে হিস্ট্রিতে আরো অনেকগুলো কমপ্লিকেটেড পয়েন্ট আছে। বাট এখনকার বর্তমান বাস্তবতায় 2026-এর বাস্তবতায় আমরা যদি দেখি, আইআরজিসি কে ইলিমিনেট না করলে ইরানের মানুষ কখনোই ইকোনমিক মুক্তি পাবে না, কখনোই আমেরিকার স্যাংশন যাবে না। আইআরজিসি থেকে ইরানকে মুক্ত করাটা হচ্ছে গিয়ে পুরা রিজনের একটা প্ল্যান। রিজনাল প্ল্যান কে করতেছে? রিজনাল প্ল্যান করতেছে ব্রিক্স, সৌদি আরব, টার্কি। এরা সবাই চায় আইআরজিসি না থাকুক। এবং ইরানের একটা বড় ফ্র্যাকশন যারা প্র্যাগম্যাটিক, যেমন ইরানের সিকিউরিটি চিফ লারিজানি, সে হচ্ছে প্র্যাগম্যাটিস্ট। এরা কি চায়? এরা হচ্ছে ফুললি অ্যালাইন্ড যে আমরা আসলে আইআরজিসি থেকে মুক্ত হইতে চাই। কিন্তু আইআরজিসির প্রবলেম হইল তারা কোনোভাবে ক্ষমতা ছাড়বে না, তারা লাগলে গৃহযুদ্ধ শুরু করে দিবে। ইরানের সাধারণ মানুষ একটা ট্রান্সফার অফ পাওয়ার চায়, অর্থাৎ ইরানের এই সরকারের একটা পরিবর্তন চায়। তার মানে এটা না যে সে আমেরিকার পাপের চায়, সে চায় এমন একটা গভর্নমেন্ট আসুক, সে তার দেশের মানুষ, তার দেশের ইকোনমিকে সে স্ট্রং করবে এবং আননেসেসারি প্রক্সি ওয়ারে যাবে না। যেই প্রক্সি ওয়ারে যাওয়ার জন্য রিজনাল স্টেবিলিটি আসতেছে না, ইসরায়েল এক্সপ্যান্ড করতে পারতেছে। যখন আইআরজিসি বন্ধ হবে, এবং আপনি যদি গত 3 বছরের অ্যাকশনগুলো দেখেন, দেখবেন যে আইআরজিসি ধাপে ধাপে আসলে ক্ষয়ের দিকে যাচ্ছে। আইআরজিসি কি হচ্ছে? আইআরজিসি আস্তে আস্তে এবারও যদি আপনি আমেরিকার টার্গেট দেখেন, দেখবেন আমেরিকা সবচেয়ে বেশি হত্যা করছে আইআরজিসির লিডারদেরকে এবং আইআরজিসির বেসকে। সো আইআরজিসিকে শেষ করে দেওয়া, এটা টোটাল রিজনাল প্ল্যান এবং আমেরিকান প্ল্যানের অন্তর্ভুক্ত। সো জেনেভাতে যে অ্যাগ্রিমেন্টটা হচ্ছিল, যেখানে আমেরিকা এবং ইরান অ্যাগ্রিমেন্ট করতেছিল, সেই অ্যাগ্রিমেন্টটা হইতে পারে যে সেই অ্যাগ্রিমেন্টটা আসলে ইনট্যাক্ট। সেই অ্যাগ্রিমেন্টের একটা পার্ট ছিল যে তোমরা আমেরিকা এখানে আসো, তোমরা কি করো, তোমরা আইআরজিসিকে মারো, এবং আইআরজিসি রিপোর্ট করে আয়াতুল্লাহ খোমেনিকে, আয়াতুল্লাহ খোমেনি চলে গেলে চলে যাক, কিন্তু আমরা ইরানকে বদলাইতে চাই। অর্থাৎ ইরানের প্রক্সি সব বাদ যাবে, হিজবুল্লাহ মৃতপ্রায়, হুতিরা আস্তে আস্তে দুর্বল হবে এবং তাদেরকে ইলিমিনেট করা যাবে আস্তে আস্তে। এবং তাতে লাভ কি? তাতে লাভ হচ্ছে ইরান উইল বিকাম আ স্টেবল ইকোনমিক পয়েন্ট। ইরানকে স্টেবল করা এবং ব্রিক্সের সাথে অ্যালাইন করা, টার্কি, সৌদি আরবের সাথে অ্যালাইন করা, দিস ইজ দ্য গ্রেটার রিজনাল প্ল্যান। যেই প্ল্যানটার প্রবলেমটা হচ্ছে আইআরজিসি। এখন আইআরজিসিকে যদি ওই দেশের মানুষ কিছু করতে যায়, আইআরজিসি প্রচুর দেশের ভিতরে প্রচুর মানুষকে হত্যা, গুম খুন করছে। ইরানের আপনি যদি সাধারণ মানুষদের কথা এবং লেখা পড়েন, আপনি দেখবেন প্রচুর সাধারণ ইরানিয়ানকে হত্যা করা হয়েছে, প্রচুর রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। আইআরজিসি হচ্ছে রক্তপিপাসু। এখানে আমাদেরকে বুঝতে হবে যে আইআরজিসির বিরোধিতা করা মানেই ইসরায়েলের সমর্থন করা না। এটা হচ্ছে গিয়ে মুসলমানদের প্রবলেম। তারা মনে করে আইআরজিসি হলো গিয়ে প্যালেস্টাইনের বন্ধু, আইআরজিসি হচ্ছে গিয়ে প্যালেস্টাইনকে মুক্ত করবে। না, আইআরজিসি হচ্ছে যে শিয়া ডমিনেন্সকে বাড়াবে রিজনে। সো আইআরজিসিকে যখন আপনি ইলিমিনেট করবেন, তখন কি হবে? ইরান গ্রেটার রিজনাল প্ল্যানে ইন্টিগ্রেট করবে এবং ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে যাবে, এবং ওই জিনিসটাই এখানে হচ্ছে। এটার কতগুলো ইন্ডিকেশন কি? 1 নম্বর ইন্ডিকেশন হইল, দেখেন ইরান যে পরিমাণ মিসাইল মারতে পারত, সে পরিমাণ মিসাইল ইরান তার সামনে সমুদ্রের মধ্যে আমেরিকার জাহাজ, ওই জাহাজের মধ্যে ওই পরিমাণ অ্যাটাক করে নাই। অ্যাটাক করছে, বাট অ্যাটাকটা অনেক কম করছে। ইরান এখন পর্যন্ত যেই পরিমাণ অ্যাটাক ইসরায়েলে করতে পারতো, সে পরিমাণ অ্যাটাক করে নাই। আপনি যদি শুধু কম্পেয়ার করেন, 1 বছর আগে ওরা যে পরিমাণ মিসাইল মারছিল ইসরায়েলে, এখনো সেই পরিমাণ মিসাইল তারা মারে নাই। তারা অলরেডি ট্রাম্পকে বলছে যে আসেন আমরা কথা বলি। আচ্ছা, আপনি ধরেন যুদ্ধ করবেন লং টার্ম, ওকে? লং টার্ম যুদ্ধের মাত্র 2 দিনের মধ্যে ইরান কখনো ট্রাম্পের সাথে যোগাযোগ করে যে আমরা ডিসকাশনে বসতে চাই, এবং ট্রাম্প সেটাকে ওয়েলকাম করে? যদি ট্রাম্পের নিয়ত থাকে যে আমি ইরানের রেজিম চেঞ্জ করব, আমি ইরানের ধ্বংস করে ফেলবো সিরিয়ার মতো বা ইরাকের মতো, তাহলে কি 2 দিন পরে ফোন ধরতো? এখানে মনে করায় দেওয়া ভালো, সাদ্দাম হোসেন এবং গাদ্দাফি দুইজনই যখন কনফ্লিক্ট শুরু হয়, তারা বারবার আমেরিকান প্রেসিডেন্টকে রিচ আউট করছে
গাদ্দাফি করছে হিলারি ক্লিনটনকে, সাদ্দাম হোসেন করছে হচ্ছে গিয়ে জর্জ ডাব্লিউ বুশকে। বারবার তারা বলছে আমরা বসে আমরা এটাকে সেটেল করি, পাত্তাই দেয় না, যোগাযোগই করে না। কেন? কারণ হিলারি ক্লিনটন এবং বুশ ছিল ওই চিন্তায় যে আমরা পুরা ধ্বংস করে দিব এবং ওদের তেল অয়েল ট্যাঙ্কার রিসোর্স সবকিছু নিয়ে যাব। কিন্তু এখানে দেখেন ট্রাম্প পাবলিকলি বলতেছে যে তারা যোগাযোগ করতে চাইছে এবং আমরা যোগাযোগকে আমরা সমর্থন জানাই। খেয়াল করেন, যদি এটা একটা লং টার্ম যুদ্ধ হইল, অলরেডি বাহরাইন, ইউএই এই দেশগুলো অলরেডি ইরানকে অ্যাটাক করতো। ইরানকে তারা অ্যাটাক করে নাই, বরং তারা শুধুমাত্র মুখের কথা বলতেছে। ইরানও যে পরিমাণ আক্রমণাত্মক হইতে পারতো সেই আক্রমণাত্মক তারা হয় নাই। আমেরিকাও যে পরিমাণ আক্রমণাত্মক হইতে পারতো, যেই স্কেলে তারা ইরানের মিলিটারি বেসগুলোকে আক্রমণ করতে পারতো, সেই স্কেলে আমেরিকা ইরানের বেসগুলোকে একদমই আক্রমণ করতেছে না। এবং এর মধ্যে মাত্র 2 দিন যায় না, এর মধ্যেই তারা বলতেছে যে হ্যাঁ আমরা আসলে আলোচনা করতে পারি। তার মানে হইল এখানে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান আছে যে আমরা একটা কন্ট্রোল কনফ্লিক্টে যাব, আইআরজিসিকে আমরা সরাই দিব, প্রক্সিগুলা থাকবে না, ইরানকে গ্রেটার রিজনাল প্ল্যানে, ইকোনমিক প্ল্যানে আমরা ইন্টিগ্রেট করব। কারণ এখানে আরেকটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো বোর্ড অফ পিস একটা করা হয়েছে। বোর্ড অফ পিস হচ্ছে কি ইসরায়েল এবং ইরানের মাঝখানে একটা বাফার তৈরি করা হচ্ছে। ওকে, এটা সাকসেসফুল হবে কি হবে না সময় বলে দেবে, কিন্তু এইটা লিড করতেছে হচ্ছে জেরার্ড কুশনার, যে হচ্ছে গিয়া মানে যার মানে শ্বশুর হচ্ছে গিয়ে ট্রাম্প। আচ্ছা, জেরার্ড কুশনারের ইনভেস্টমেন্ট আছে আপনার মিডল ইস্টের সবগুলো বড় বড় কান্ট্রির লিডারদের। ওকে, কাতার বলেন। জেরার্ড কুশনার বলতেছে যে বোর্ড অফ পিসের সবচেয়ে বড় বাধা হচ্ছে সিকিউরিটি প্রবলেম। সো আমরা চাই যে মিডল ইস্টে কোনো সিকিউরিটি প্রবলেম না থাকুক, এবং এখানে তখনই এটা প্রফিটেবল হবে ইনভেস্টমেন্ট যখন এখানে কোনো সিকিউরিটি প্রবলেম না থাকবে। সে কাকে বুঝাইতেছে সিকিউরিটি প্রবলেম? ইসরায়েল এবং আইআরজিসিকে বুঝাইতেছে। ইসরায়েলকে বুঝাইতেছে এবং আইআরজিসিকে বুঝাইতেছে। কারণ সবাই জানে আইআরজিসি যদি না থাকে দেন ইসরায়েলের যুদ্ধর খেলা শেষ, তখন ইসরায়েলের রাষ্ট্র হবে দেউলিয়া। এবং দেউলিয়া এই সেন্সে যে তারা আর প্যালেস্টাইনকে নির্বিচারে হত্যা করতে পারবে না। সো শর্ট টার্ম কন্ট্রোল কনফ্লিক্টের প্ল্যানটা হচ্ছে ইরানের আইআরজিসিকে নির্মূল করা, এবং আইআরজিসির শেষ সময় পর্যন্ত অ্যাটাক করবে কাকে? অ্যাটাক করবে হচ্ছে গিয়ে ইসরায়েলকে। সে আমেরিকাকে অ্যাটাক করতে পারবে না, সে অ্যাটাক করবে ইসরায়েলকে। ইসরায়েল দুর্বল হবে, আইআরজিসি দুর্বল হবে, এবং সেটাই হচ্ছে। আমেরিকার আপনি দেখে দেখে আমেরিকার টার্গেটগুলোকে দেখেন, আপনি দেখবেন তারা সবচেয়ে বেশি টার্গেট করছে আইআরজিসির মানুষ, আইআরজিসির বেসকে। ইরানের মিলিটারি বেস আর আইআরজিসির বেস কিন্তু সব ক্ষেত্রে এক না। ইরানের মিলিটারির প্রধান আর আইআরজিসির মিলিটারি প্রধান কিন্তু এক না। অর্থাৎ এটা এমন হইতে পারে এটা একটা শর্ট টার্ম কন্ট্রোল কনফ্লিক্ট হবে, যেটা হয়তো বা অল্প কয়েকদিন চলবে, কিন্তু এর মধ্যে কিছু ড্যামেজ হবে, কিছু কোলাটারাল ড্যামেজও হবে। এখন কেউ বলতে পারে তাহলে স্কুল এখানে অ্যাটাক করা হলো, এখানে অবভিয়াসলি কিছু কোলাটারাল ড্যামেজ থাকবে, কিন্তু সেটা কখনো একটা ফুল স্কেল ওয়ারে, একটা রিজনাল ওয়ার এটা পরিণত হবে না। এটা কখনো ইরাক যুদ্ধ বা আফগানিস্তান যুদ্ধের মতো হবে না। সো এই দুইটা পসিবিলিটি এখানে আছে। কিন্তু আপনি যদি সেকেন্ড পসিবিলিটির দিকেও তাকায় দেখেন, ধরেন আইআরজিসি নাই এবং আইআরজিসিকে নির্মূল করা হইলো, এবং ইরানে একটা প্র্যাগমেটিক গভর্নমেন্ট আছে, কোনো আমেরিকার পাপেট না, বাট একটা প্র্যাগমেটিক গভর্নমেন্ট যে কোনো প্রক্সি চালাচ্ছে না। তাহলে যেই প্রক্সিদের কাঁধে চড়ে ইসরায়েল বড় হয়েছে, সেই প্রক্সিরা যদি না থাকে তাহলে ইসরায়েল আর আগাবে কেমন? ইসরায়েল আর আগাইতে পারবে না। ইসরায়েলকে তখন আস্তে আস্তে নির্মূলের দিকে যেতে হবে। মানে ইসরায়েলের যে মিলিটারি যে ভায়োলেন্স, সেটাকে নির্মূলের কথা বলতেছে। ইসরায়েল রাষ্ট্র হিসেবে থাকবে, কিন্তু সেটা একটা নিষ্প্রাণ রাষ্ট্র হবে, যেটা রিজনাল প্ল্যানে ইন্টিগ্রেট হতে বাধ্য হবে। আর একটা ইন্ডিকেশন না বললেই না। আপনি দেখেন সৌদি আরব এবং ইউএইতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট আসতেছে, সেই ইনভেস্টমেন্টগুলোতে বারবার সৌদি আরব একটা কথা বলছে, টার্কি একটা কথা বলছে, সেটা হচ্ছে ইসরায়েলের সাথে কোনো ডিল হবে না প্যালেস্টাইন রাষ্ট্র হওয়ার আগে। এবং সৌদি আরবের রিজনাল পাওয়ার দিন দিন বাড়তেছে, এবং সৌদি আরব ওই জায়গাটায় অনর, আমাকে প্যালেস্টাইন স্টেট নিরাপদ নিশ্চিত করতে হবে, তারপরে আমরা ইসরায়েলের সাথে ইন্টিগ্রেটেড হব, মানে ইসরায়েলের সাথে আমরা ডিলিংসে যাব। তার আগে আমরা লার্জ স্কেল ইসরায়েলের সাথে ডিলিংসে যাব না। এবং সৌদি আরব এবং টার্কি এখানে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট দুইটা পাওয়ার। আমেরিকান বেসগুলো আস্তে আস্তে নিষ্প্রাণ হচ্ছে। আমরা দেখতেছি আমেরিকান বেসগুলো মিডল ইস্টে যেগুলো আছে সেগুলো কোনোটাই খুব স্ট্রং আক্রমণাত্মক হচ্ছে না এখনো। তার মানে এটা যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে যে এটা একটা শর্ট টার্ম কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি এটা একটা শর্ট টার্ম কনফ্লিক্ট হয়, তখনও ইসরায়েল নিষ্প্রাণের দিকে যাবে, এবং আমেরিকা এই টোটাল রিজনে আরও আস্তে আস্তে তার রেলেভেন্স হারায় ফেলবে, এবং ফেলতেছে। কেন? কারণ সবাই বুঝবে যে আমেরিকার আর ওই দিন নাই যে সে আফগানিস্তান অথবা ইরাকে অথবা সিরিয়াতে যে মিলিটারি আগ্রাসন চালাইতে পারে, সেই ইরানে আর ওই মিলিটারি আগ্রাসন চালাইতে পারে নাই। আমেরিকা তার দেশে বলবে যে আমরা জিতছি,
কিন্তু ইরান তার দেশে বলবে আমরা জিতছি, কিন্তু সবাই বুঝবে আমেরিকা ডিসাইসিভলি ইরানের কোনো ক্ষতি করতে পারে না। ইরান রাষ্ট্র হিসেবে আছে, ইরানের রেজিমের মতোই আরেকটা রেজিম আছে, ইরানের মানুষও আছে, ইরান ইকোনমিক্যালি ইন্টিগ্রেটেড হচ্ছে, তারা যাতে একটা ডিল সাইন করছে। কিন্তু আমেরিকা যে এসে ইরানকে একদম মাটির সাথে মিশাই দিবে সেটা তারা পারে নাই। তারা তো প্যালেস্টাইনের হামাসকে নির্মূল করতে পারে নাই। ফরগেট অ্যাবাউট তারা ইরানের মতো এত বড় রাষ্ট্রকে, যেটা প্যালেস্টাইনের থেকে এত বড় এবং মিলিটারিলি এত পাওয়ারফুল, সেটাকে তারা কিছু করবে। সো যদি শর্ট টার্ম কনফ্লিক্ট হয়, যদি আইআরজিসির পতন হয়, আইআরজিসির পতন মানে ইসরায়েলি মিলিটারির একটা অনেক বড় পতন এবং অনেক বড় ক্ষতি। ইসরায়েলি মিলিটারির গত ৩০ বছরের আগ্রাসনের সবচেয়ে বড় একটা ইনডাইরেক্ট সাপোর্ট, সরাসরি সাপোর্ট বলবো না, ইনডাইরেক্ট সাপোর্ট অথবা উসিলা বলা যেতে পারে, অজুহাত বলা যেতে পারে, সেটা ছিল আইআরজিসি। যখন হিজবুল্লাহ নাই, হুথি নাই, হুথিদের ব্যাপারে একটা কথা না বললেন, এটা আমাদের মুসলমানদের বুঝতে হবে। আপনি যদি সৌদি আরবে যান, প্রচুর ইয়েমেনি দেখবেন। আপনি যদি ১০০টা ইয়েমেনিকে জিজ্ঞেস করেন যে হুতিরা আসলে কেমন, তারা সবাই বলে হুতিরা জঘন্য মানুষ। ১০০টা ইয়েমেনির মধ্যে ১০০টা ইয়েমেনি আপনাকে বলবে হুতিরা খারাপ। কেন? কারণ হুতিদের ইতিহাস ইয়েমেনে খুবই খারাপ। অর্থাৎ আমি যেটা মোটের উপরে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, হিজবুল্লাহ অথবা হুতিরা যখন প্যালেস্টাইনের জন্য কিছু করে আমরা খুব আবেগ আপ্লুত হই, এবং আমি রিজনটা বুঝতে পারি। কিন্তু আপনি যদি গ্রেটার মানে কি বলবো, বৃহত্তর স্বার্থ চিন্তা করেন, আপনি দেখবেন প্যালেস্টাইনের মুক্তি কখনোই হুতি অথবা হিজবুল্লাহর মাধ্যমে আসবে না। প্যালেস্টাইনের মুক্তি আসার দুইটা সলিউশন আছে। একটা হচ্ছে গিয়ে মিলিটারি সলিউশন, যেটার ক্যাপাবিলিটি এখনো মিডল ইস্টে কারো নাই। আর হচ্ছে ইকোনমিক সলিউশন, সেটা হচ্ছে আমেরিকাকে এই রিজন থেকে ইরেলিভেন্ট করে আমেরিকা যেন সরে যায় এবং ইসরায়েলকে ইন্টিগ্রেট করে এমন একটা ওয়েতে যেখানে প্যালেস্টাইন অলরেডি একটা স্বাধীন রাষ্ট্র এবং ইসরায়েল কোনো রকম আগ্রাসন চালানোর কোনো ক্ষমতা তারা রাখে না। এবং এই জন্য ইরানের আইআরজিসিকে বন্ধ করা খুবই জরুরি। অর্থাৎ আপনি এক পক্ষকে বলবেন যুদ্ধ বন্ধ করতে, আরেক মানে আমি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবো, কিন্তু আপনাদের বলবো আপনি বন্দুক রাখেন, এটা তো হবে না। সো বন্দুক রাখতে হলে দুজনেরই বন্দুক রাখতে হবে, এবং এই জন্য আইআরজিসিকে নির্মূল করাটা খুবই জরুরি। কারণ আইআরজিসি কারো কথা শুনে না, তাদের সাথে আপনি কোনো বুঝায়া সুন্দর করে কোনো ডিল করতে পারতেছেন না। ইরানের মানুষও পারতেছে না। ইরানের মানুষও আইআরজিসির কাছে একরকম বন্দী। সো আইআরজিসিকে নির্মূল করা মানে ইসরায়েলকেও আস্তে আস্তে একটা নিষ্প্রাণের দিকে নিয়ে যাওয়া। সো ওভারঅল আমরা যদি পুরা সিনারিওটা দেখি, যদিও এখনো অনেক কিছু নিশ্চিত, এটা কি দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে নাকি এটা একটা কন্ট্রোল কনফ্লিক্ট হবে, এটা বোঝা যাচ্ছে না। কিন্তু এইটা এখানে নিশ্চিত বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে ওভারঅল যে সিচুয়েশন, এই সিচুয়েশনে যেদিকেই এই যুদ্ধটা যাক না কেন, আমেরিকা এই মিডল ইস্টে ইরেলিভেন্ট হয়ে যাবে। আমেরিকা আর ২০০০ সাল অথবা ১৯৯০ সালের যেই মিলিটারি ডমিনেন্স অথবা ইকোনমিক ডমিনেন্স অথবা তাদের যে একচেটিয়া তারা যা চায় সেটা তারা করতে পারতেছে না, এবং ইসরায়েল একটা অসম্ভব স্পর্শকাতর নাজুক অবস্থায় আছে। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন তারা পরিকল্পনা করে, আল্লাহ পরিকল্পনা করে, এবং আল্লাহর পরিকল্পনাটাই শ্রেষ্ঠ এবং আল্লাহর পরিকল্পনাটাই বাস্তবায়ন হবে। যদিও মানুষ খুব অস্থির, আমরা খুবই অস্থির, আমরা আজকেই চাই কিছু একটা হয়ে যাক, আজকেই চাই কিছু একটা হয়ে যাক। আরে আমেরিকান এম্পায়ার তো সুপার পাওয়ার আছে মাত্র ৮০ বছরও হয় নাই। তো ১০০ বছর তো কিছুই না। আপনি দেখেন অটোমান এম্পায়ার কত বছর ছিল। মুসলমানরা পার্সিয়ান এম্পায়ার দখল করার আগে কাদিসিয়ার যুদ্ধে তার আগের ৯০০ বছর তারা সুপার পাওয়ার ছিল। ৯০০ বছর। সো ইরানের তো সুপার পাওয়ার থাকার ইতিহাস আরো অনেক বেশি। এত অস্থির হওয়ার কিছু নাই। হ্যাঁ, কিছু মানুষ মারা যাচ্ছে, নিহত হচ্ছে। যে নিহত হয়েছে সে জান্নাতি। যেই ইসরায়েলি সেনা মারা গেছে সে জাহান্নামী। যে ইরানি শিশুটা মারা গেছে সে ইনশাআল্লাহ জান্নাতি। তো আমরা আল্লাহর পরিকল্পনায় যখন ধৈর্য ধারণ করব এবং ভালো খবর শুনলে শুকরিয়া আদায় করব, খারাপ খবরের ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব, আমরা দেখতে পাবো যে আল্লাহর পরিকল্পনা কিভাবে সবার সামনে পরিষ্কার হয়।